সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার বাই বিআরবি হসপিটালস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সিকান্দার রহমান। সকাল 7:30 থেকে টানা 9 ঘন্টা ভোটাধিকার প্রয়োগ করলো দেশের সাধারণ মানুষ। বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা এখন কথা বলবো সারাদিনের ভোটের পরিস্থিতি কেমন ছিল। দুজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন, যুক্ত হয়েছেন। তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি শুরুতে। আমার ডান দিকে রয়েছেন আব্দুর নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। আমার বাঁ দিকে রয়েছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। শুরু করতে চাই রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে। ভোটের উৎসবের মতো দেখলাম আমরা সব জায়গায়, যে একটি বিচ্ছিন্ন ঘটনা আমরা লক্ষ্য করেছি। তো আপনার দৃষ্টিতে ভোটটি কেমন দেখলেন? ধন্যবাদ। আমি প্রথমে বলে নিই, ভোট আমাদের কাছে উৎসব নয়, ভোট ছিল একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা দুই ধরনের প্রতিযোগিতা ছিল। একটা ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রামের প্রতিযোগিতা, আর একটা হচ্ছে যে কে কত ভালো তার একটা প্রতিযোগিতা। যদিও আমাদের এখানে কে কত খারাপ তার প্রতিযোগিতা হয়, কিন্তু আমরা কে কাটছে কত ভালো আমরা ইশতেহার দিয়ে জানতে চেয়েছি, বুঝতে চেয়েছি ইশতেহারের মধ্যে জনগণের জন্য কতটা ভালো তারা করবেন, অতীতে কোনো ভুল করে থাকলে সেখান থেকে তারা কীভাবে শুধরে যাবেন, এবং দেশের কৃষি নিয়ে, দেশের শিল্প নিয়ে, দেশের ভবিষ্যতের কর্মসংস্থান নিয়ে, দেশের নারীদেরকে নিয়ে, দেশের বৃদ্ধ যারা চলে যাবেন দুদিন পরে, আর যে অনাগত শিশু বা যে শিশু আছে তাদের ভবিষ্যৎ নিয়ে তারা কী ভাবছেন। ফলে এটা ছিল একটা বলবো যাচাই বাছাই করার মতো। অর্থাৎ আমাদের বাংলা ইয়েতে যেমন হালখাতার মতো হয়, অনেকটা আমরা হালখাতা করে আবার নতুন খাতা করার মতোই একটা ইলেকশন হওয়া উচিত ছিল। কিন্তু আমরা অনেক সময় উৎসব বলেছি, কিন্তু উৎসবের চাইতে এখানে উত্তেজনা অনেক বেশি থাকে। আজকের যে জিনিসটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রচার মাধ্যমে কিছুটা আসবে হয়তো, বাংলাদেশে একটা জায়গা আছে, সেই জায়গায় দীর্ঘদিন ফতোয়া দিয়ে মেয়েদের ভোট দেওয়া বন্ধ করা ছিল। এই 54 বছর পর এই প্রথম মেয়েরা আবার ভোট দিতে এলো। সেটা হচ্ছে ওই চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামে। 1991 সালের নির্বাচনের কাজে আমি সেখানে ছিলাম। সেখানকার এরকম ফতোয়া ছিল যে মেয়েরা ভোট দিতে পারবে না, মেয়েদের ভোট দিতে যাওয়া উচিত নয়। যে কারণে ওখানকার মেয়েরা ভোট দিতে পারেনি। আজকে দেখলাম আমি সেই এলাকার মেয়েরা, অনেকটা বলতে পারে যারা প্রায় বৃদ্ধ হয়ে গিয়েছেন, তার বলছে জীবনে প্রথম আমরা ভোট দিতে গেলাম। এটা একটা প্রথম আমার একটা ভালো জিনিস মনে হয়েছে। দ্বিতীয়ত, গত রাতটা প্রায় পুরো রাতটাই একটু নির্ঘুম কেটেছে। নানা ধরনের নিউজ ফিড দেখে, নানা ধরনের, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের শেষ রাতের বা রাতের শেষ পর্যায়ে এসে যে সংবাদ সম্মেলন, নানা ধরনের বিপত্তিকর খবর দেখে, এবং কিছু কিছু হৃদয় বিদারক খবরও এরকম। টাকা নিয়ে ভোট কেন্দ্রে যাওয়া, টাকা নিয়ে ভোটারদের কাছে যাওয়ার ছবি আসছে, খবর আসছে। সেগুলোর কারণে একটা ভয় ছিল যে সকালবেলা একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে কি না। কিন্তু সকাল থেকে যতটুকু ঘুরে বেড়ালাম, তাতে মনে হলো অন্তত ঢাকায় আমার দেখা যতটুকু মানুষ একটু স্বস্তিতেই ভোটটা দিয়েছে। মানে একটা শান্তিপূর্ণ পরিবেশ ছিল, শৃঙ্খলাটাও ছিল। ছোটোখাটো দু একটা ঘটনা একটু চোখে পড়েছে, কিন্তু মানে সেগুলো বাদ দিলে মোটামুটিভাবে শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং শৃঙ্খলাপূর্ণ ভোটই হয়েছে। আব্দুল তুষার, তরুণ এবং নারী ভোটারের যথেষ্ট উপস্থিতি আমরা দেখলাম। দেশের স্থিতিশীলতা এবং উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য এই ভোট কতটা ভূমিকা রাখতে পারবে? এটা একটা বইয়ের প্রশ্ন। দেশের উন্নয়ন, সমৃদ্ধি, এই সব কিছুর সঙ্গে গণতন্ত্রের একটা সম্পর্ক আছে। কেননা মানুষ যদি তার পছন্দের মানুষকে নির্বাচিত করতে পারে, তাহলে সেই পছন্দের উপযুক্ত হওয়ার জন্য প্রার্থীরা চেষ্টা করেন। এইবার ভোট পেয়েছেন মানে আগামীবারও ভোট পেতে হবে। অতএব তারা মানুষের কাছে দায়বদ্ধ থাকেন এবং তারা জবাবদিহিতামূলক একটা সিস্টেমের মধ্যে তারা প্রবেশ করেন। তাই গণতন্ত্র সবসময় মানুষের ক্ষমতায়নের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করে এবং একই সাথে জীবনযাত্রার মান উন্নয়ন থেকে শুরু করে একটা সমাজের আইন শৃঙ্খলা, সুশাসন, এই বিষয়গুলিকে নিশ্চিত করে। ফলে ভোট ছাড়া তো আসলে অন্য কোনোভাবে এই বিষয়টি পাওয়ার উপায় নাই। আছে যদি এমন কোনো স্বৈরতান্ত্রিক ক্ষমতায় আসতেন যার কাছে নিজের চেয়ে দেশ বড়, কিন্তু স্বৈরতন্ত্রের কাছে নিজের চেয়ে দেশ বড় হয় না। কারণ স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য নানান ধরনের কূটকৌশল করতে হয়, নানান ধরনের অন্যায় কাজ করতে হয়। ফলে শেষ পর্যন্ত সদিচ্ছা থাকলেও স্বৈরতান্ত্রিক কখনো তার সেই সদিচ্ছার জায়গাতে থাকতে পারেন না। তাই ভোটই একমাত্র উপায়। আমি মনে করি যে ভোট হয়েছে, ভালো হয়েছে। সবচেয়ে ভালো হয়েছে যে জবাবদিহিতাহীন একটি সরকার অনেকটা গায়ের জোরে বিপ্লবের দোহাই দিয়ে, অভ্যুত্থানের কথা বলে, জুলাই ম্যান্ডেট, আগস্টের বিপ্লব, এরকম নানান শব্দাবলী ব্যবহার করে
একইভাবে দেশ চালাচ্ছিল, অন্তত সেই জায়গা থেকে কিছুটা উন্নতি হবে বলে আমি বিশ্বাস করি। তাই আমি এটাকে পজিটিভলি দেখি যে ভোট হয়েছে, এবং এই ভোটের জন্য একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আগস্ট মাসের 3য় সপ্তাহ থেকে আমি লেখালেখি করছিলাম, কথা বলছিলাম, বারবার বলছিলাম, বক্তৃতা দিয়েছি, হেন দিন নাই আমি বলি নাই যে ভোট লাগবে, ভোটই একমাত্র উপায়। অতএব আমার খুব ভালো লাগছে যে ভোট হয়েছে। ভোট যেমনই হোক, ভোট হয়েছে। এখন আমরা ভোটের ভালো মন্দ নিয়ে আলাপ করতে পারবো, কিন্তু আমাদেরকে এই কথা বলতে হবে না যে কেউ ওইখানে গায়ের জোরে আছেন এবং গায়ের জোরে 50 বছর থাকবেন, এরকম কষ্ট কল্পনা করেন। এইটা আমাদেরকে ভাবতে হবে না। জি, রাজিবুজ্জামান রতন, ওই যে যেটি আব্দুল নতুন সাহেব বলছিলেন যে বইয়ের বিষয়, আসলে মানুষ কিন্তু এই বইয়ের বিষয়গুলি জানতে চায় যে ভোট তো হয়ে গেল, আমরা কি পেলাম, আমরা কি পেতে যাচ্ছি। দিন শেষে মানুষের হাতে এই প্রশ্নটাই থাকে, কিন্তু আমাদের দেশে নির্বাচনটা এমন, মানুষ কিন্তু সবসময় খুব মানে চাওয়া পাওয়ার হিসাবটা করে না। আমাদের এখানে আমরা বলি যে সরকার তার ভূমিকাটা কি, বিভিন্ন সময় সরকার যে ভূমিকাটা পালন করে তাতে মনে হয় জনজীবনে অসুবিধা তৈরি করাটাই বোধহয় সরকারের প্রধান কাজ। যে কারণে অনেক সময় মানুষ তো এরকমও ভাবে যে সরকারের কাছে সাহায্য চাই না, শুধু এইটুকু চাই সরকার যেন আমাদের সঙ্গে ঝামেলা না করে। সেটা ওই কাজ করতে গেলে ঝামেলা, চাকরি করেছি পেনশন পাওয়ার ক্ষেত্রে ঝামেলা, কিংবা চাকরি পাওয়ার ক্ষেত্রে ঝামেলা, কিংবা আমার অনেক দিন ধরে বেতন দিচ্ছে না মালিক, সেই মালিকের কাছ থেকে বেতন চাইতে যাই, সেক্ষেত্রে ঝামেলা। দ্রব্যমূল্য, কৃষক যদি বলে তার ফসল বিক্রি করার ক্ষেত্রে তার সমস্যা, আর ক্রেতারা বলে যে জিনিসপত্র কিনতে গিয়ে বেশি দাম, সেখানে একটা সমস্যা। মানে মানুষ দেখে চারিদিকে শুধু সমস্যা। এখন সে চায় এই সমস্যার হাত থেকে কে তাদেরকে মুক্তি দেবে। তারা কিন্তু পয়সা দিয়েই কিনবে, কিন্তু তারা বলে একটা শৃঙ্খলা দেশে থাকুক। আমি যেমন কষ্ট করে আমার রোজগারটা করি, কষ্টের টাকা আমি হিসেব করে খরচ করি, সরকারে যারা থাকবেন তারাও যেন জনগণের ট্যাক্সের টাকাটা একটু হিসাব করে খরচ করেন। তারাও যেন এমন একটা ব্যবস্থা করেন দেশে, যাতে কোন খাতে খরচটা করলে দেশের মানুষের একটু ভালো হবে, যেটা করলে আমি অন্তত অসুস্থ হলে হাসপাতালে গিয়ে শুনবো না যে ওষুধ নাই বা ডাক্তার নাই। আর সরকারি হাসপাতালে গেলে ওষুধ নাই, ডাক্তার নাই, আর বেসরকারি হাসপাতালে যাওয়ার মতো পয়সা নেই, তাহলে মানুষ কি করবে? তখন মানুষ চলে যায় যে ডাক্তারবিহীন ডাক্তারদের কাছে, ডাক্তারখানায়। যেটা আমরা বলি, তুষার ভাইয়ের আরও ভালো বলতে পারবেন, যে বাংলাদেশের 62% মানুষ তারা কিন্তু রেজিস্টার্ড ডাক্তারদের বাইরেই ট্রিটমেন্টটা করে। তারা কেউ কেউ ওষুধের দোকান থেকে ওষুধ কিনে তার ট্রিটমেন্টটা করার চেষ্টা করে, কেউ অন্যান্য যে লোকজ বা প্রচলিত যে পদ্ধতিগুলো আছে সেগুলোকেই অনুসরণ করার চেষ্টা করে। সেগুলোর অনেকগুলোই অতটা সায়েন্টিফিক না, কিন্তু তারা তো উপায়হীন, আর কোনো উপায় নাই। এবং যে কারণে দেখবেন কোনো কোনো জায়গায় ঝাড়ফুঁকেরও একটা ভালো ব্যবসা আছে। কেউ কেউ এই ব্যবসায় এমন ফেদে বসেছেন যে মাইক দিয়েও নাকি ফু দেন। তো তাহলে এগুলোর মধ্য দিয়েও তার বুঝতে হবে যে চিকিৎসা ব্যবস্থাটা কত জটিল, দুঃসাধ্য হয়েছে মানুষ হয়তো আমরা বইয়ের ভাষায় বলবো স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াও, আর মানুষ জীবনের খাতায় লিখতে চায় হাসপাতালে গেলেও চিকিৎসা যেন পাই। তো ফলে বইয়ের কথা এবং বাস্তব জীবনের ব্যথা দুটার মধ্যে সমন্বয়টা করার কথা হচ্ছে রাজনৈতিক দলের। এবং এই রাজনৈতিক দলের মধ্যে যে দল ক্ষমতায় থাকে সে বাস্তবায়ন করে, আর যারা ক্ষমতার বাইরে থাকে তারা আন্দোলন করে। ফলে বাস্তবায়ন এবং আন্দোলন দুটার মধ্যে সমন্বয় থাকার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ লাগে, যে কথাটা শুরুতেই সবাই বলেছিলেন। আমরা সেই গণতান্ত্রিক পরিবেশটা দেখতে চাই, সেটা নির্বাচনের আগেও দেখতে চাই, নির্বাচনের পরেও দেখতে চাই। তাহলে হবে কি, যিনি সরকারে থাকবেন তার দায়বদ্ধতা থাকবে, যারা সরকারে যেতে পারেন নাই তাদেরও একটা দায়বদ্ধতা থাকবে। সরকারে যিনি যেতে পারেননি তার আন্দোলনের দায়, আর সরকারে যিনি আছেন তার বাস্তবায়নের দায়। এই দুটো মেলাবার জন্যই তাহলে কে সরকারে থাকবে এবং কে সরকারে থাকবে না ডিসাইডেড হবে কীভাবে? হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে ফ্রান্সে বসে আমি খেলা দেখছিলাম, হঠাৎ করে এক ডাক পেলাম, এসে আমি দেশের প্রধান হয়ে গেলাম। কিংবা আমি সেনাবাহিনীর মধ্যে ছিলাম, হঠাৎ করে রাত্রেবেলা আমার ইচ্ছা হলো আমি একটা সালাম দিয়ে দিলাম, হ্যাঁ, দেশবাসীর প্রতি। এইরকম করে নাকি একটা নির্বাচনের মধ্য দিয়ে, একটা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর মধ্য দিয়ে? জনগণের ইচ্ছার যদি প্রতিফলন না ঘটে, নির্বাচনে ইচ্ছার আমি সম্মতি নিলাম, কিন্তু আমার কাজের মধ্য দিয়ে ইচ্ছার প্রতিফলন ঘটালাম, তাহলে 5 বছর পর আবার মানুষ তার ইচ্ছা হয়তো পরিবর্তন করতে পারবে। এই প্রক্রিয়াটা চালু থাকা দরকার। তো ফলে যেটা, ওই যে বইয়ের কথা যেটা বলেছিলেন, বইয়ের কথাটা আসলে অনেক কথাগুলি তো শেষ পর্যন্ত বইয়ে লেখা হয়, সংযোজিত করে, সংকলিত করে, সেটা সম্পাদিত আকারে। ফলে বইয়ের কথাগুলো আসলে মানুষেরই বুকের কথা। জি, আমরা এই পর্বের আলোচনার শুরুতে যেতে চাই ফজলে রাব্বির কাছে।
ফজলে রাব্বি আছেন কুমিল্লায়। ফজলে রাব্বি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। আপনার কাছে প্রশ্ন হলো, কুমিল্লায় কেমন দেখলেন দিনভর ভোট, এবং এখন কি ভোট গণনা শুরু হয়েছে কিনা? জি রেমান, ধন্যবাদ। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, কুমিল্লায় কিন্তু সর্বমোট 11টি আসন, অর্থাৎ নারী পুরুষ পুরুষ মিলিয়ে মোট 49,92,000 ভোটার আছে এই 11টি আসনে। ঠিক আজকে কিন্তু সকাল থেকেই খুব উৎসব এবং উদ্দীপনার মধ্য দিয়ে আসলে ভোটাররা কিন্তু নিজ নিজ কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবং আপনাকে ছোট করে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ 17 বছর, এই যে অর্থাৎ প্রায় 1.5 দশক ধরে ভোট দেওয়ার এক ধরনের যে তিক্ত অভিজ্ঞতা দেশের মানুষের মধ্যে ছিল, সেই অভিজ্ঞতা কিন্তু ভিন্ন রূপে এবার দেখা গিয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু খুব শান্তিপূর্ণ এবং খুব সুশৃঙ্খলভাবে কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবং আমি 11টি আসনে 7 থেকে 8টি আসনে ঘুরে দেখেছি। প্রতিটা আসনের অবস্থায় মোটামুটি খুব শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন নাগরিকরা এবার। তবে কুমিল্লার যে 14 গ্রাম, অর্থাৎ যে 11 আসনটি, অর্থাৎ যেটি জামাতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি ওখানকার প্রার্থী, ওই আসনটিতে কিন্তু কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, অর্থাৎ ককটেল বিস্ফোরণ ঘটে ঠিক 12:30 অর্থাৎ 12:30টার দিকে কিন্তু ওখানে সহিংসতার ঘটনা ঘটে। এবং তারপরেই কিন্তু আসলে যেখানকার ওই কেন্দ্রের ভোটাররা কিন্তু আসলে কিছুটা ভয়ভীতিতে তার মধ্যে পড়ে যায় এবং তারাই কিন্তু এদিক ওদিক ছোটাফেরা করতে দেখা গেছে। যদিও আমরা আসলে সেই মুহূর্তে আসলে ওই কেন্দ্রে উপস্থিত ছিলাম না, যার জন্য ওই ঘটনাটা সঠিকভাবে তুলে ধরতে পারিনি। তবে আমাদের কাছে মেসেজ এসেছে যে ওই কেন্দ্রে কিন্তু আসলে একটু ভোটটা নির্বিঘ্নভাবে দিতে পারেনি ভোটাররা। এছাড়া মোটামুটি কুমিল্লার 11টি আসন খুব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে নাগরিকরা। তো এটা ছিল একটা বিষয়। আর যে কথাটা বললেন যে ভোট গণনার বিষয়টা, ভোট কিন্তু ইতিমধ্যে গণনা হচ্ছে। আমি এখন কুমিল্লার দেবিদার 36 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় আছি। এই বিদ্যালয়ের কিন্তু মোট 4,336টি ভোটার আছে, অর্থাৎ এই কেন্দ্রের এখন পর্যন্ত ঠিক 2টার দিকে 2200 ভোট কাস্ট হয়েছে। এখন কিন্তু আসলে প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের নিয়ে তারা কিন্তু আসলে ভিতরে ভোট গণনা করছেন এবং কিছুক্ষণ পরে হয়তো আমাদেরকে জানাবে আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রে কত ভোটার আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তবে রেমান, আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, তাদের তৎপরতা কিন্তু অতীতে যে কোনো নির্বাচনের থেকে বেশি দেখা গিয়েছে। অর্থাৎ তারা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেটা কিন্তু গেল কয়েকদিন ধরে নিয়েছেন। এবং আজকে নির্বাচনের দিন সেনাবাহিনী, বিজিপি সহ অন্যান্য বাহিনীর প্রত্যেকটা টহল অভিযান সেটা কিন্তু চোখে পড়ার মতো। পাশাপাশি প্রত্যন্ত গ্রাম অর্থাৎ সেই কেন্দ্রগুলোতেও কিন্তু পুলিশ বাহিনীর উপস্থিতি, সেনাবাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অর্থাৎ যে কোনো ধরনের সহিংসতা মোকাবেলায় সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর পদক্ষেপ এই নির্বাচনে ছিল প্রশংসনীয়। তো রেমান, এই ছিল মোটামুটি আমার কাছে কুমিল্লার দেবিদার থেকে সর্বশেষ অবস্থা। ফজলে রাব্বি, আমরা বুঝতে পেরেছি, পুরো বিষয়টি বুঝতে পেরেছি। আব্দুল নূর তুষার, আপনার কাছে জানতে চাইব যে আমাদের প্রতিনিধি বলছিলেন, আমাদের সাংবাদিক যিনি কুমিল্লায় আছেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনার কথা বলছিলেন। মূল কথাটি যেটি, গত 17 বছর মানুষ যে ভোট দিতে পারেনি তার একটি প্রতিফলন কিন্তু ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে। তো মানুষের যে চাওয়া, আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঙ্গে সরকারের যে উদ্যোগের ফারাকটা বিগত দিনে দেখা গেছে, এবার কি সেই ফারাকটা ঘুচবে বলে মনে হয় কিনা? 2008-এ মানুষ ভোট দিতে পেরেছে, 14 থেকে পারেনি আর কি। তো 17 বছর পারে নাই না, আসলে 14 থেকে শুরু হয়েছে ভোট দিতে না পারা। এবং সেই হিসেবে ধরেন 3টা নির্বাচন ভোট দিতে পারে নাই। আমরা আসলে আওয়ামী লীগের পুরা শাসন আমলটাকেই ধরছি ভোট দিতে পারে নাই, কিন্তু আসলে আওয়ামী লীগ একটা ভোটের মাধ্যমে এসে তারা ভোটের ব্যবস্থাটাকে ক্ষতিগ্রস্ত করে এক পর্যায়ে সম্পূর্ণ অকার্যকর করে দেওয়ার চেষ্টা করেছিল এবং সফলও হয়েছিল। তো মানুষের আনন্দ আছে নিশ্চয়ই যে তারা ভোট দিতে পারছে, তবে সেই আনন্দ পরিপূর্ণ হবে যদি ভোট ঠিক মতো গোনা হয়। ভোট গোনার সময় কোনো ধরনের প্রশাসনিক, রাজনৈতিক অসদাচরণ বা যেটাকে বলে সেইটা না করা হয়। অর্থাৎ প্রশাসন যদি নিরপেক্ষ থাকে ভোট গোনার সময় এবং কোনো ধরনের অসদাচার না করে, তাহলে মানুষ বেশি খুশি হবে। কেননা মানুষের সেই সংশয় এখনো দূর হয় নাই যে তারা ভোট দিয়ে এসে দেখেছে যে সেই ভোট ঠিক মতো গোনা হয় নাই, অথবা ভোট দিয়ে এসে দেখেছে যে সেই ভোট
আগেই দেওয়া হয়ে গিয়েছিল এই ভোটটা শুধু দেখানোর জন্য। তো সেই জায়গাতে সংশয় কিন্তু মানুষের এখনো আছে। এর বাইরে আমি বলবো ভোট প্রদানের যে সময়টা, সেই সময়টা ভালো কেটেছে আজকে। সেরকম বিরাট কোনো সহিংসতা বা সন্ত্রাস যেটা বারবার বলা হয়েছিল সেটা হয় নাই। এবং এই অন্তর্বর্তী সরকার বারবার বলছিলেন যে এই ভোট বানচাল করে দেওয়ার জন্য পতিত স্বৈরাচার ভয়ঙ্করভাবে তারা আসবেন, এগুলো সবই জুজুর ভয় তারা দেখিয়েছিলেন। কেননা দলের নেতৃবৃন্দ স্বৈরাচারী হয়ে গেলেই কিন্তু সমর্থকরা স্বৈরাচারী হয় না, সমর্থকরাও ভোট দিতে চায়। তারা চায় তারা খেলবে, খেলে জিতবে। আপনি সবসময় মনে রাখবেন যে কোচ কিংবা মালিক ম্যাচ ফিক্সিং করে, খেলোয়াড়রা কিন্তু ম্যাচ ফিক্সিং করতে চায় না, তারা বাধ্য হয়ে করে অনেক সময়, বা লোভে পড়ে করে। ঠিক একইভাবে একটা দলের সমর্থকরা কিন্তু ওই দলের আপামর জনসাধারণের মধ্যে থাকা সাধারণ মানুষই, একই বাড়িতে কেউ বিএনপিকে কেউ জামাতকে ভোট দেয়, তারা দিনের শেষে ওইখানে ফেরত আসে। এইটাই রাজনৈতিক কালচার। সেই কালচারটা বিনষ্ট করা হয়েছিল বাংলাদেশে, অন্তত এইবার মনে হচ্ছে যে সেই কালচারটা ফেরত আসার একটা সম্ভাবনা আছে। ফলে সবকিছু মিলিয়ে ভোট গ্রহণের যে সময়টুকু আমি বলবো যে এটা ভালো হয়েছে, এটা খারাপ হয়নি। কিন্তু এর পরের অংশটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানে আপনি সেই জায়গাটা কি কোনো শঙ্কা আছে কিনা আপনার? হ্যাঁ, এই জায়গাতে শঙ্কা থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানুষ ভোটের ফলাফলে সন্তুষ্ট না হবে। মানুষ ভোটের ফলাফলে সন্তুষ্ট তখনই হয় যখন সে বুঝতে পারে যে তার দেয়া ভোট সত্যি সত্যি গোনা হয়েছে। কারণ মানুষের টের পায়, আমরা জানি না কিভাবে টের পায়, কিন্তু মানুষ কিন্তু বোঝে যে অধিকাংশ লোক যেখানে ভোট দিয়েছিল তারা জিতেছে কিনা। আর এই ঘটনা যদি কোনোভাবে কেউ কোথাও একটা কেন্দ্র ঘটান, আমি মনে করি তারাই হচ্ছেন এই গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু। তারা আবার সেই পুরনো পন্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবেন, কারচুপি করা, কূপ করা, ভোট না গোনা, এগুলো যদি কেউ চেষ্টা করেন, আমি বলবো তারাই জনগণের প্রকৃত শত্রু। ফলে আমার মনে হয় যে কোনো দলের কোনো পক্ষের এই ঝুঁকি নেওয়া উচিত না। ঠিক মতো গুণে যত তাড়াতাড়ি সম্ভব ফলাফল ঘোষণা করলে মানুষের কাছে নির্বাচন অনেক গ্রহণযোগ্য হবে, এবং যে দল বা দলেরা সরকার গঠন করবেন তারা অবশ্যই জনগণের সমর্থন নিয়ে আগামী 5 বছর কাজ করার জন্য যথেষ্ট শক্তি এবং অনুপ্রেরণা পাবেন। জি, রাজিকুজ্জামান রতন, আপনার কাছে একই প্রশ্ন। তো ভোট তো হয়ে গেল, এখন যেটি আব্দুল লতিফ সাহেব বলছেন যেটা শঙ্কার কথা হতে পারে, মানে ভোট দিলাম আমি, কিন্তু সেটার ফলাফলটা আসলে আমার আমি যেভাবে যে মার্কায় দিলাম বা যেভাবে দিলাম সেভাবে আসলো না, এই শঙ্কা কি আপনিও করছেন কিনা? এরকম ঘটনা কয়েকবার বাংলাদেশে ঘটেছে। যেমন 1986 সালের যে নির্বাচনটা এরশাদের অধীনে হয়েছিল, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করিনি, বাসদ অংশগ্রহণ করেনি, বিএনপিও অংশগ্রহণ করেনি। সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ এবং জামাত। এবং নির্বাচনের পরে তারা বললেন যে মিডিয়া কু হয়েছে, মানে যা নির্বাচন হয়েছে ফলাফল সেভাবে ঘোষিত হয়নি। তারও আগে একটা ছোট্ট মানে বেদনাময় স্মৃতি আমাদের আছে, সেটা 1973 সালের নির্বাচন। 1973 সালের নির্বাচন স্বাধীনতার পরপর প্রথম নির্বাচন। প্রধান বিরোধী দল হিসেবে তখন জাসদের সদ্য গঠিত জাসদ কয়টা সিটি বা পেতে পারত জাসদ তখন? অনেকে বলেন যে 29-30টার বেশি সিটে হয়তো পাশ করার কথা ছিল না তাদের। সেই সময় আমরা দেখেছি যে দাউদকান্দি থেকে হেলিকপ্টারে করে ব্যালট বাক্স ঢাকায় নিয়ে এসে গণনা হয়েছে, এবং সেখানে আব্দুর রশিদ ইঞ্জিনিয়ারকে হারিয়ে দিয়ে মোস্তাক আহমেদকে বিজয়ী করা হয়েছে। 73 সালে যে ওই যে শুরু হলো, তারপরে 73 সালে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে একই ঘটনা দেখা গেলো যে ব্যালট বাক্স ছিনতাই হয়ে গেল। ডাকসু নির্বাচনে জাসদ সমর্থিত ছাত্রলীগ জিততে পারল না, বা ইলেকশনটাই পণ্ড হয়ে গেল। তারপরে আরও কয়েকটা এরকম নির্বাচন হয়েছে যেখানে ফলাফল ঘোষণা প্রত্যাশার সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ ছিল না, যে কারণে একটা সময় প্রশ্ন উঠেছিল যে নির্বাচনের সময় 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। নির্বাচনের প্রচারণার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ লাগবে, নির্বাচনের দিন ভোট দেওয়ার জন্য একটা মানে গণতান্ত্রিক পরিবেশ এবং নিরাপত্তা লাগবে, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোট তো দিলেন, ভোট গণনা এবং ফলাফল প্রকাশটাও যথাযথ হতে হবে। সেখান থেকে কিন্তু মাঝে মাঝে এই কথাটা আসে যে ফলাফল না নিয়ে কেন্দ্র ছাড়বেন না, অথবা ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করুন। 2 ধরনের কথা বলে, সকাল সকাল কেন্দ্রে যান, ফলাফল নিয়ে বাড়ি যান। হ্যাঁ, এই কথাগুলো আসলে কিন্তু একটা অনিশ্চয়তা থেকে, অবিশ্বাস থেকে এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে। ফলে এইটা এখনও অনেকে মনে করে যে সরকার কি চায় যে একটা সুষ্ঠু নির্বাচন হোক। সরকার যদি চায় নির্বাচনটা সুষ্ঠু হোক, তাহলে কিন্তু কিছু অপ্রীতিকর ঘটনা সত্ত্বেও নির্বাচন সুষ্ঠু হবে। আর সরকার যদি না চায়, তাহলে সবসময় ঘোষিত ফলাফল এবং জনগণের ভোট
দুটা একই মানে বিন্দুতে নাও মিলতে পারে, সে আশঙ্কাটা অনেক সময় থেকে যায়। তা আমরা মনে করি এই ঘটনা এবার ঘটবে না, ঘটা উচিতও না। যদিও গত কয়েকদিন ধরে এই কথাটাই ছিল যে সরকারের চাওয়াটা বোধহয় একটু ভিন্ন। প্রথমত নির্বাচন দিতে চায়নি, তারপরে নির্বাচন যদি হয় তাহলে গণভোট সহ হোক, তারপরে হচ্ছে গণভোট যদি হয় হ্যাঁ ভোটটাকে এমনভাবে প্রচার করো যাতে জনগণের অন্য কোনো আর মানে সে না থাকে। হ্যাঁ, আর চতুর্থত হচ্ছে শেষ চেষ্টা, একদম মরিয়া হয়ে চেষ্টা যে তার আকাঙ্ক্ষার বা পছন্দের কাউকে ক্ষমতায় আনা যায় কি না। তো এই শেষেরটা হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা খেলা বলবো। এটা ডেঞ্জারাস এই অর্থে, এই খেলা যদি খেলতে চায় তাহলে অনেক সময় হয় না উন্মত্ত দর্শকের মানে ইয়েতে স্টেডিয়াম ভাঙচুর, খেলা হয়ে যায়, খেলাকে তো আর পাল্টাতে পারে না, কিন্তু স্টেডিয়ামটা ভাঙচুর হয়ে যায়। তো সেই রকম ঘটনার দিকে নিশ্চয়ই দেশটা যাবে না, আমরা এটা প্রত্যাশা করি। জি, আব্দুল লতিফ স্যার, দুটি বিষয়, একটি হচ্ছে ফল ঘোষণার বিষয়টি। আমরা তো কয়েকদিন আগেও শুনেছিলাম যে বেশ দেরি হবে, যদিও গতকালই নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে না খুব একটা সময় লাগবে না, শুক্রবারের মধ্যে ফলাফল পাওয়া যাবে। এই যে আগাম কথাগুলি বলা, মানুষের মধ্যে এক ধরনের মানে কিছু মেকি জিনিস তৈরি করে দেওয়া, এগুলো কি আপনি যেটা বলছেন যে শঙ্কা, সেই শঙ্কার পার্ট কিনা? অবশ্যই এই শঙ্কা তারা একদম শুরু থেকে শুরু করেছেন। প্রথমে প্রধান উপদেষ্টা বললেন উনি রিসেট করবেন, এবং ইতিহাসের প্রশ্ন উনি শব্দটা বললেন। বাঙালি কি তার ইতিহাস নতুন করে লেখার জন্য আন্দোলন করেছে? ঠিক করে লেখার জন্য করেছে। রিসেট শব্দটাকে পরে উনি ব্যাখ্যা করতে বাধ্য হইলেন। তারপরে কি করলেন? মেটিকুলাস ডিজাইন বলে দিলেন। স্বতঃস্ফূর্ত একটা আন্দোলনকে কিছু লোকের পরিকল্পনার ফসল বানিয়ে দিলেন। তারপরে কি করলেন? উনি বললেন লোকে টাকা দিয়ে ভোট বিক্রি করে, এবং উনি বললেন মানুষ নাকি তাকে 50 বছরের জন্য চেয়েছে। ওনার উপদেষ্টারা রাজনীতিবিদদেরকে আক্রমণ করে বসলেন, 54 বছর আপনারা কি করেছেন, অ্যাজ ইফ আন্দোলনটা উপদেষ্টারা করেছিলেন। আন্দোলনটা করেছে রাজনৈতিক শক্তি, আন্দোলনটা করেছে এই নির্বাচনে যারা অংশ নিচ্ছে সেই অংশ নেওয়া রাজনৈতিক শক্তিরা। তাহলে কি করে বললেন 54 বছর আপনারা কি করেছেন, এটা বলে দিলেন। তারপরে কি করলেন? তারপরে নিজের প্রতিষ্ঠানের বিভিন্ন সরকারি দায় দেনা মওকুফ করতে শুরু করলেন। তারপরে কি করলেন? তারপরে উনি বললেন ভোটের যে বয়স এটা 17 বছর করে দেওয়া উচিত। খুব আশ্চর্যজনকভাবে এনসিপি তার ম্যানিফেস্টোতে ভোটের বয়স এবার 16 বছর করে দিতে চেয়েছে। মানে তারা যদি সরকার গঠন করতে পারে 16 বছর বয়সে বাঙালিরা ভোট দিবে। আপনি ব্যাপারগুলো চিন্তা করেন। তারপর উনি কি করলেন? তারপর উনি বিদেশে গেলেন। বিদেশে গিয়ে উনি বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিতে থাকলেন। উনি বাংলাদেশের সাংবাদিকদেরকে সাধারণত সাক্ষাৎকার দিতে রাজি হন না, কিন্তু বিদেশে গেলেই উনি কথা বলেন। তারপর উনি কি করলেন? জাপান গেলেন। জাপান থেকে ফিরে এসে আমরা দেখলাম যে জাপানে যে প্রশিক্ষিত জনগোষ্ঠী পাঠানো হবে সেই জায়গাতে তার নিজের নার্সিং স্কুলের কথা সবাই বলতে শুরু করলো যে জাপানে নাকি ওইখান থেকে লোকজন যাবে। এটা হয়তো গুজব হতে পারে, কিন্তু মানুষের মনে এই ধারণাগুলি তৈরি হতে শুরু করলো। তারপরে এই যে ভদ্রলোক বলে ফেললেন, এই ভদ্রলোক তো রেগুলার আবল তাবল কথা বলেছেন। উনি বলেছেন মব হচ্ছে প্রেশার গ্রুপ। উনি নিজের ছবি তুলেছেন ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে, বলে একদল লোককে উত্তেজিত করার চেষ্টা করেছেন এবং নিজে একটা উপাধি অর্জন করেছেন তাদের কাছ থেকে। তারপরে তিনি কি করলেন? তারপরে তিনি এই কিছুদিন আগে বললেন যে ভোট গুনতে অনেক বেশি সময় লেগে যাবে, এবং একটা সাক্ষাৎকার গিয়ে বললেন ওনারা যা খুশি তাই করতে পারে কারণ তাদের ম্যান্ডেট আছে। এবং এই সব কথা বলার মধ্যে দিয়ে ধীরে ধীরে নির্বাচন এবং এই সমস্ত বিষয়কে এক ধরনের সন্দেহের জায়গায়, সংশয়ের জায়গায় নিয়ে যাওয়া হলো, এবং সর্বশেষ এসে বলা হলো যে তরুণরা নির্বাচন করবে, নির্বাচন করলে তারা অনেকে নির্বাচিত হবে, নির্বাচিত হলে অনেকে মন্ত্রী হবে, মন্ত্রী হলে শিক্ষামন্ত্রী হবে। আপনি এটা কিভাবে বলেন? আপনি তো এটা বলতে পারেন না। তারপর আমরা দেখলাম তরুণদের দলটা তৈরি হলো, এবং তৈরি হওয়ার পরে এত স্নেহ, মানে পিতামাতা এত স্নেহ দিতে পারে না। আমরা দেখলাম তাদেরকে নিয়ে চলে যাওয়া হয় অনিবন্ধিত একটা দল যার বয়সও 6 মাস হয় নাই, জাতিসংঘে চলে যায় তারা। তারপর যে কোনোখানে তারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারে। অথচ বাংলাদেশের ব্যবসায়ী সমাজের সঙ্গে গত 18 মাসে আমাদের প্রধান উপদেষ্টা দেখা করেন নাই, অথচ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন আমেরিকার সাথে। আমাদের ব্যবসায়ীদের এই চুক্তিটার ব্যাপারে কি মতামত জানার চেষ্টা করেন না। অন্য যাই হোক, এখন আমরা গম কিনতে বাধ্য, এলএনজি কিনতে বাধ্য, বোয়িং কিনতে বাধ্য, 4,500-এর বেশি পণ্যকে বাংলাদেশে ঢুকতে দিতে বাধ্য।
আমি কার কাছ থেকে কি কিনবো এটা পারমিশন নিয়ে কিনতে হবে। যদি আমেরিকার সঙ্গে কারো শত্রুতা হয় তাহলে সেই শত্রুতাকে আমার নিজের শত্রুতা বলে মনে করতে হবে। ওই যে জমিদারের লাঠিয়াল থাকে না, হুমায়ুন আহমেদের নাটকে ছিল, মির্জা সাহেব একটু কথা বললে লাঠিয়াল বলে করে। আমি অবশ্য আপনার অনুষ্ঠানে আজকে অনেকবার কেসেছি, কাশি এসেছে বলে, কিন্তু এই খুক খুক করা হানিফ আমরা হয়ে গেলাম। কারণ আমেরিকার সঙ্গে যা স্বার্থের দ্বন্দ্ব, আমেরিকা কত বড়, তার কত ধরনের স্বার্থের দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বের সাথে তো আমার দ্বন্দ্বের কোনো মিল নাই। আমেরিকার সঙ্গে চীনের অনেক দ্বন্দ্ব আছে, আমার সাথে আছে। আমেরিকার সাথে রাশিয়ার অনেক দ্বন্দ্ব আছে, আমার সাথে আছে। এখন অবস্থাটা আমাদের কি হইলো জানেন? অবস্থাটা হইলো দুই বড় লোক বনানী ক্লাবে বসে, বা কোন একটা ক্লাবে বসে, বনানী ক্লাব বলা ঠিক না, ধরেন পানাহার করছে, পান করে উত্তেজিত হয়ে একজন আরেকজনকে গালিগালাজ করছে, কিন্তু নিচে ড্রাইভারদের সাথে চুক্তি করে রেখেছে একজন যে আমি যদি কোথাও গিয়ে শত্রুতা করি তাহলে তোরা সব ড্রাইভার আমার পক্ষে থাকবি। ওইখানে ওনারা দ্বন্দ্ব করে একই ক্লাবে বসে পানাহার করে, নিচে ড্রাইভাররা মারামারি করে। এর কারণ কি? কারণ ড্রাইভাররা চুক্তি করেছে। তো আমাদের অবস্থা তো ওই রকম। তো এইগুলো তারা করে ফেললেন। তো এইসব করার কারণে আজকে এত সংশয়, এত সন্দেহ। এখন আর লোকে বিশ্বাস করে না যে উনি কোনো মঙ্গলজনক কোনো কাজ করবেন। এই নির্বাচনটা উনি কিন্তু বাধ্য হয়ে দিয়েছেন, ওনাদের সরকার বাধ্য হয়ে দিয়েছে। এমনকি সর্বশেষে তারা যে এই সম্পদের একটা হিসাব ঘোষণা করেছেন, সেটাও বলতে 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 এই হিসাব দেখে আপনি কিন্তু বুঝবেন না যে তাদের মধ্যে কোনো দুর্নীতি ছিল নাকি ছিল না, বোঝার কোনো উপায় নাই, কারণ হিসাবটা সেইভাবে তারা দেন নাই। সংসদ সদস্যরা হিসাব দেয় হলফনামা, সেখানে সব স্থাবর অস্থাবর সম্পত্তি সব কিছু ঘোষণা করে। ওনারা শুধু বলে দিয়েছেন আমার কাছে 100 টাকা ছিল আর এখন 110 টাকা আছে, আমার কাছে 100 টাকা ছিল এখন 90 টাকা আছে, এটা বলেছেন। তার মধ্যেও কিন্তু অনেক ধরনের জায়গা আছে যেগুলো খুবই সূক্ষ্ম। এই সব কিছু করার শেষে তারা নির্বাচন দিলেন কেন? বাধ্য হয়ে দিলেন, কারণ তাদের আর কোনোভাবে যাওয়ার পথ নাই। কিন্তু যাওয়ার আগে আবার নিজেদের ইনডেমনিটি তারা তৈরি করেছেন এই জুলাই সনদের গণভোটের ভিতর দিয়ে। এইটা নিয়ে, এই সনদ নিয়ে কোনো কোর্টে যাওয়া যাবে না। বাংলাদেশে না, শুধু পৃথিবীর কোনো আইনে কোথাও কিছু নাই, হয় না যেটা নিয়ে কোর্টে যাওয়া যায় না। সংবিধান নিয়েও কোর্টে যাওয়া যায়, যে এই সংবিধানে যা আছে সেটা কি আমাদের জাতীয় আদর্শের সাথে, লক্ষ্যের সাথে সাযুজ্যপূর্ণ কিনা, অথবা সংবিধান যে পদ্ধতিতে সংস্কার করা হলো সেই পদ্ধতিকে আসলে সঠিক কিনা। কোর্টে কিন্তু আপনি যেতে পারবেন, কোর্ট মতামত দিতে পারে। এই সরকার যেখানে কোর্টের রেফারেন্স নিয়ে তৈরি হলো, এই সরকার সেখানে একটা আইন তৈরি করলো যে এই বিষয় নিয়ে কোর্টে যাওয়া যাবে না। বলল তারা মুখে, অনেককে ইনডেমনিটি দিল, অনেককে অপরাধের দায় মুক্তি দিয়ে দিল। এই সব কিছু করার পরে এখন যে তারা চলে যাচ্ছেন, এই চলে যাওয়ার সময়টা তো মানুষ এই নিয়ে শঙ্কিত যে আবার জানি কি করে, আবার জানি কি করে। এই কি যে করে, কি যে করের মধ্যে এই প্রেস সচিব বলে দিলেন কি ভোট গুনতে অনেক দেরি হবে, অনেক টাইম লেগে যাবে, এবার গণভোট হচ্ছে তো, অ্যাজ ইফ উনি অনেক দিন ধরে ভোট করে, আর উনি ফ্রান্স, ইংল্যান্ড কোথায় কোথায় চাকরি করেছে, ওইসব জায়গাতে ভোট গুনতে অনেক দেরি হয় দেখে এইখানেও হবে। আমি আসলে এই পুরো ব্যাপারটা তো লম্বা করে ব্যাখ্যা করলাম এই জন্য যে মানুষ পুরা কার্যকারণটা এক শুরু থেকে শেষ পর্যন্ত মিলাতে পারে না। আপনি সব লক্ষ্য করে দেখেন, ওনারা একদিনের জন্য বললেন না ছাত্ররা তোমরা পড়তে যাও, ওনারা একদিনের জন্য বললেন না যে অটো পাস ঠিক না, ওনারা একদিনের জন্য বললেন না গুরুজনদেরকে অসম্মান করা ঠিক হচ্ছে না, ওনারা একদিনের জন্য অসম্মানকারীদের একজনকে একটু ডেকে ভর্ৎসনা করলেন না। বড় বড় মানুষকে যারা বেয়াদবি করছে, এমনকি তার বয়সের 3 গুণ বয়স, 4 গুণ বয়সের প্রার্থীকে গ্যাংস্টার বলছে, তারপরে গুন্ডা বলছে, এইটা বলছে সেটা বলছে, একটাবার বললেন না যে নির্বাচনী আচরণ বিধিতে এক প্রার্থী আরেক প্রার্থীকে এইভাবে গ্যাংস্টার এসব বলতে পারে না, বলা উচিত না। এবং ওনারা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে সরকারের সমস্ত কর্মচারীদেরকে বাধ্য করে দিলেন, তখন নির্বাচন কমিশন বললো এটা ঠিক হচ্ছে না। ওনারা সরকার চালানোর পরেও সরকারের কি করা উচিত এবং উচিত না সেটা ভুলে যান, নির্বাচন কমিশন তাদেরকে 4-5 দিন পরে মনে করিয়ে দেয়। এরকম একটা অবস্থা তারা তৈরি করেছেন। এই যে তারা এই কথাগুলি বললেন না, ছেলে মেয়েদেরকে ফেরত পাঠানোর কথা বললেন না, ওনারা কি নিয়ে ব্যস্ত থাকলেন? ওনারা ব্যস্ত থাকলেন ভোট বিদেশিদেরকে দিতে হবে, একটা জোন বানাইতে হবে যে জোনের মধ্যে আমরা অস্ত্র উৎপাদন করব। আরে ভাই, মানুষ বিদেশ থেকে আর তুই অস্ত্র পাঠাবি, তুই চুক্তি করে আসছিস একটা দেশের থেকে অস্ত্র কিনবি, অন্য দেশ থেকে অস্ত্র কিনতে গেলে ওইদের যদি ধমকায় চুপচাপ বাড়িতে চলে আসবি। তুই বানাবি অস্ত্র, পারমিশন নিয়ে বানাইতে হবে তো অস্ত্র। তুই কোন অস্ত্র বানাবি? লাঠি বানাইতে বললে লাঠি বানাইতে হবে, গুলতি বানাইতে বললে গুলতি। বস্ত্র রপ্তানিকারক অস্ত্র রপ্তানিকারক হইতে চায়, অথচ বলে কি জানেন ডিজিটাল বিপ্লব করবে। এই দেশে সেমিকন্ডাক্টর তৈরি হয় না, এই দেশে একটা কলিং বেল আমদানি করতে হয়, কলিং বেলের মধ্যে যে মাইক্রোচিপটা থাকে ওইটা উৎপাদন করার ক্ষমতা আমাদের নাই। এই দেশে আমরা সেফটি পিন বানাইতে পারি না এখনো, অস্ত্র উৎপাদন করবে। এই সব করতে গিয়ে যা তারা করেছেন, এইগুলি কোনোভাবেই আমি মনে করি যে প্রশ্নের ঊর্ধ্বে থাকতে পারে না।
আগামী সরকারের সবচেয়ে বড় কাজ হবে এই অন্তর্বর্তী সরকারের এই সব অদ্ভুত কাজকর্মকে চ্যালেঞ্জ করা। শেখ হাসিনা এসে মইনু আহমেদদেরকে যেরকম ছেড়ে দিয়েছিলেন, আগামী সরকার যদি এদেরকে এইভাবে ছেড়ে দেয়, প্রশ্ন না করে, তাহলে ভবিষ্যতে আবারও এক কঠিন বিপর্যয়ের দিকে বাংলাদেশকে যেতে হইতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে আইনের কাছে সবাইকে জবাবদিহি করতে হবে। কে কয়টা নোবেল পুরস্কার পেয়েছে সেইটা দিয়ে আইনের ঊর্ধ্বে কেউ চলে যেতে পারে না, বরং নোবেল বিজয়ীকে প্রমাণ করতে হবে যে নোবেল বিজয়ী সত্যিই আমাদের দেশে শান্তি আনয়নের জন্য কাজ করেছেন। কই দেশে কি শান্তি এলো? দেশে কি তিনি শান্তি এনে দিয়ে যেতে পেরেছেন? আমাদের পাশের দেশে অং সান সু কি পারেন নাই, উনিও পারেন নাই। পৃথিবীতে অধিকাংশ দেশে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা নিজের দেশে শান্তি আনতে পারে নাই। জি, রাজিকুজ্জামান রতন, চলেই তো যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। না, চলে যাচ্ছেন না, উনি থাকবেন। উনি কোথায় যাবেন? কেন যাবেন? ও, চলেও যেতে পারবেন না? না, কেন যাবেন? উনি কোথায় যাবেন? উনি বাংলাদেশে থাকবেন। বাংলাদেশের মানুষের সঙ্গে তার প্রতিদিন দেখা হইতে হবে। বাংলাদেশের মানুষ তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। জি, ওনাকে এখানে থাকতে হবে, ওনার যে কাজকর্মগুলি সেগুলি করতে হবে এবং আমাদের প্রশ্নের মুখোমুখি হইতে হবে। তাইলে প্রমাণিত হবে যে উনি সত্যি জবাবদিহিতামূলক শাসনের প্রত্যাশী ছিলেন, উনি জবাবদিহি করতে রাজি আছেন। জি, না, যে কোনো আমি একটা জিনিস কিনলে তার কিন্তু একটা ওয়ারেন্টি থাকে বা গ্যারান্টি থাকে, তাই না? তারা একটা নতুন ব্যবস্থা বাংলাদেশকে দিলেন, তারা একটা ওয়ারেন্টি দিয়ে যাবেন না? তারা কালকে দেশ ছেড়ে চলে যাবেন কেন? তাহলে তারা অন্তত বলবেন যে আমরা 18টা মাসে এই কাজ করেছিলাম, তার এই ফল এসেছিল। পরবর্তী সরকার এসে বলবে যে আপনারা এই কাজটা ঠিক করেননি বা এই কাজটা খুব ভালো করেছেন। যদি ভালো করেন তাহলে আমরা একদম মানিক মেয়ে অভিনীত তাকে সম্বর্ধনা দেবো। আর যদি খারাপ করেন তাহলে বুঝতে হবে আপনারা কি বুঝে খারাপ করেছিলেন নাকি না বুঝে করেছিলেন। আচ্ছা, যদি না বুঝে করে থাকেন তাহলে বোঝেন নাই যে এটা কি বুঝেছিলেন যে আপনারা বোঝেন নাই, তাহলে না বুঝলে আপনারা জনগণের মতামত দিতে পারতেন। এত তড়িঘড়ি করে এই কাজগুলো করলেন কেন? ফলে আমার মনে হয় যে এখন আমরা এই কথাটা না বলাই ভালো যে তারা চলে যাবেন। আমরা বলি যে তাদের দায়িত্বটা শেষ হলো, এখন জবাবদিহির দায়িত্ব শুরু হবে। আগে ছিল কাজ করার দায়িত্ব, এখন তারা কি কাজ করেছিলেন, কেন করেছিলেন এবং কার স্বার্থে করেছিলেন সেটা মানুষ একটু দেখতে চাইবে। আমাদের এখানে অনেকেই বলেছিলেন উপদেষ্টাদের মধ্যে 21 জন উপদেষ্টা, তো তাদের মধ্যে একটা বড় অংশের উপদেষ্টা কিন্তু এদেশের নাগরিকই নন। কিন্তু আমাদের দুঃখ বলি অথবা আমাদের সৌভাগ্য বলি, দুঃখ এই জন্য যে আমরা দেশের মধ্যে সেরকম লোক পেলাম না যে যারা আমাদের দেশটাকে পুনর্গঠন করবার জন্য এগিয়ে আসবেন। আর সৌভাগ্য কি, যারা কেরিয়ার গড়ার জন্য বিদেশে চলে গিয়েছিলেন তারা হঠাৎ করে ছুটে এলেন আমাদের এখানে আমাদের ভাগ্য পাল্টে দেবেন বলে। তা এইটা এখন কি আসলে সৌভাগ্য নাকি অন্য কিছু, সেটা একটু আমাদের দেখতে হবে। এই কারণে হয়েছে কি যে যে কোনো মেকানিকের কাছেও যদি আপনার এই মোবাইলটাও ঠিক করতে দেন, আপনি কি ঠিক করার পর একটু চালিয়ে দেখেন না যে আসলে ঠিক হয়েছে কি না? তারা তো দেশটা নষ্ট হয়ে গিয়েছিল বা ঠিক করে দিয়েছে, একটু চালিয়ে দেখবো না আমরা যে আসলে ঠিক মতো কাজ করছে কি না। তা যদি ঠিক করেছি বলে হাতে দিয়ে এসে যদি চলে যায়, আপনি হাতে নিয়ে দেখলেন যে কাজ করছে না, তাহলে তখন কী করবেন আপনি? এই জন্য এমনকি একটা বাল্ব কিনতে গেলেও দোকানে জ্বালিয়ে দেখে নিতে হয়। তাহলে তারা একটা দায়িত্ব হস্তান্তর করে যাবেন, তারপরে একটু দেখে নেব না যে কি হস্তান্তর করলেন, মানে হাতে আমরা কি পেলাম। তাদের হস্তান্তর করার ক্ষেত্রে তাদের অন্তরে কী ছিল আর আমাদের হস্তে কী এসেছে সেটা আমাদের একটু দেখতে হবে। এটা গেল একটা দিক। 2 নম্বর হচ্ছে যে একটা খুব গুরুত্বপূর্ণ সময় আমরা পার করলাম, যে সময়টার মধ্যে আমাদের অনেক সম্ভাবনার অপমৃত্যু ঘটতে রেখেছে। মানুষের তো সম্ভাবনা বিকশিত হয়, যে স্বপ্নগুলো দেখে সেই স্বপ্নগুলো নানা পত্রে পল্লবে বিকশিত হয়। আমরা একের পর এক সম্ভাবনাগুলোর অপমৃত্যু হতে দেখেছি। যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা রাস্তায় নেমেছিল, সেই ছেলেমেয়েরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিল, তাদেরকে আমরা উন্মত্ত হয়ে যেতে দেখলাম। আন্দোলন তো উন্মত্ততা তৈরি করে না, আন্দোলন তো একটা দায়বদ্ধতা তৈরি করে। এটা কেন হলো? আচ্ছা, যতক্ষণ লড়াইয়ের মাঠে থাকে মানুষ, লড়াইয়ের মাঠে থাকলে লড়াইয়ের সময় অনেক কিছুই হয়তো লড়াইয়ের প্রয়োজনে করে, সেটা আন্দোলনের মাঠেও করে। কিন্তু যখন আন্দোলনটা থেমে যায়, লড়াইটা থেমে যায়, তখন তো আবার যুদ্ধের ময়দানেও তো জেনেভা কনভেনশন থাকে। তখন বলে যুদ্ধের সময় যা করেছো যুদ্ধের পরে কিন্তু সেগুলো তুমি করতে পারবে না। তা আন্দোলনের সময় উত্তেজনার বসে আমি গাড়ি জ্বালিয়েছি, পুলিশ গুলি করেছে, আমরা হয়তো পুলিশকে ইটপাটকেল মেরেছি, কিন্তু যখন আন্দোলনটা শেষ তখন যদি আমি কারো গাড়ি জ্বালাই, কারো বাড়ি জ্বালাই, সেগুলো কি ঠিক কাজ হয়েছে? এগুলো একটু দেখতে হবে। আমরা উত্তেজনার বসে অনেক সময় হয় কি আমাদের প্রিয়জনকেও অনেক সময় কোনো কটু কথা বলে ফেলতে পারি। অনেক সময় বাবা মা যে সন্তানের জন্য এত কিছু করেন, সেই সন্তানের গায়েও হয়তো একটা থাপ্পড় মেরে দিতে পারেন। কিন্তু এটা যদি রেগুলার প্র্যাকটিস হয় তখন তাকে কিন্তু নির্যাতক বাবা বলে।
তা আমরা গত 18 মাস ধরে নানা ধরনের এরকম ঘটনা ঘটতে দেখেছি। ফলে আন্দোলনের সময় যেটা হয়েছে সেটাকে আমরা দেখেছি, তারপরে কেন হলো, কার প্রশ্রয়ে হলো, কারা এগুলো করতে চাইলেন, এগুলো করার মধ্য দিয়ে কি দেশের অস্থিতিশীলতাটাকে জিইয়ে রেখে নির্বাচনটা না হওয়ার পরিবেশ করতে চেয়েছিলেন, নাকি এখন তাহলে এটা দেখতে হবে আমাদের। আর আরেকটা বিষয় হলো যে স্নেহ থাকা খুব ভালো, কিন্তু পক্ষপাতিত্বটা খুবই খারাপ। এমনকি যে বাবার দুটো মেয়ে থাকে সেই বাবাও যদি কোনো একজন মেয়ের প্রতি তার স্নেহের বিষয়টা বেশি দেখান, আর এক মেয়ের মধ্যে এটা কী ধরনের সাইকোলজিক্যাল ইফেক্ট ফেলে এবং সেখান থেকে তার কী ধরনের শারীরিক মানসিক প্রতিক্রিয়া হয়, এটা তো এখন আধুনিক বাবা মারা বোঝেন। ফলে স্নেহকেও কিন্তু কখনো কখনো নিরপেক্ষ হতে হয়। সন্তানের প্রতি স্নেহকেও যখন মানুষ নিরপেক্ষতার দৃষ্টি দেখতে চায়, তখন রাষ্ট্র পরিচালনা যারা করবেন তাদের কাছে কি আমরা সর্বোচ্চ নিরপেক্ষতা প্রত্যাশা করব না? সেগুলোর ক্ষেত্রেও কোনো কিছু ব্যত্যয় হয়েছে কি না? কারণ এই 18 মাস বাংলাদেশের ইতিহাসে একটা খুবই গুরুত্বপূর্ণ সময়। একটা বিপুল সম্ভাবনা নিয়ে অভ্যুত্থান হয়েছিল, অভ্যুত্থানের পরবর্তী 18 মাস রাষ্ট্র পরিচালিত হয়েছে এবং তারপরে একটা ক্ষমতা নির্বাচনের মাধ্যমে হস্তান্তরিত হতে যাচ্ছে। কার কাছে ক্ষমতা হস্তান্তরিত হবে এটা আমরা এখনও জানি না, কিন্তু হতে যাচ্ছে। তাহলে এই সময়টা আমরা হয়তো থাকবো না পৃথিবীতে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তো থাকবে, তাদের কাছে ইতিহাসটা লেখা থাকবে না যে এই ইতিহাস গড়ে উঠেছিল আন্দোলনের মধ্য দিয়ে বিজয় অর্জনের ইতিহাস, আন্দোলনের মধ্য দিয়ে বিজয় হাতছাড়া হওয়ার ইতিহাস। আন্দোলনের মধ্যে ছিল আমরা দেশটাকে আরও আধুনিক করে গড়ে তুলব, আন্দোলনের পরে দেখলাম দেশের অস্তিত্ব নিয়ে টানাটানি, দেশের স্বাধীনতা নিয়ে টানাটানি শুরু হলো। তাহলে এগুলো আমাদের একটু আলোচনা করতে হবে না? এগুলো আলোচনা না করলে হবে কি, পরবর্তী প্রজন্ম পরবর্তী আন্দোলনের ক্ষেত্রে রাজনৈতিক শিক্ষাটা কোথা থেকে পাবে? ফলে আমরা মনে করি যাচ্ছেন বললেই যাওয়া যাবে না, জবাবদিহি করতে হবে। আর আমি একটা ধন্যবাদ শুধু জানাতে চাই আমাদের সেনাপ্রধানকে এবং সেনাবাহিনীকে। একদম শুরু থেকে নির্বাচনের পক্ষে এই কথা বলে গিয়েছে আমাদের সেনাবাহিনী। সাধারণত এই ধরনের অভ্যুত্থানের পর সেনাবাহিনী নির্বাচনের কথা বলে না, কিন্তু আমরা দেখেছি যে আমাদের সেনাবাহিনী নির্বাচনের কথা বারবার বলেছে। এটা আমি মনে করি যে একটা ভিন্ন আচরণ। এই আচরণটা আমরা সাধারণত যাদের হাতে অস্ত্র থাকে এবং ক্ষমতা থাকে তাদেরকে করতে দেখি না। আর একটা জিনিস এর সঙ্গে যুক্ত করতে চাই তো সবাই, শুধু যে নির্বাচনের বিষয়টা না, সেনাপ্রধান প্রথমে 18 মাসের কথা বলেছিলেন, তো দেখা গেল যে প্রায় 18 মাসই থাকলো। হ্যাঁ, এবং উনি ডিসেম্বরে নির্বাচনের জন্য অনেকবার বলেছিলেন। কিন্তু একটা জিনিস খুবই দেখার মতো, আমাদের এই অভ্যুত্থানের পরে কিছু কিছু ব্যক্তি সেনাবাহিনী ক্যান্টনমেন্ট যা তা কথা বলেছে, তারপরে তারা কিন্তু ধৈর্যটা রক্ষা করেছেন। অনেক সময় মনে হতো যে এইটা কি পরিকল্পিতভাবে বা কৃত্রিমভাবে উত্তেজিত করে পরিস্থিতিকে অন্যদিকে টার্ন করার ব্যাপার কিনা। তাহলে হঠাৎ করে যে মানুষদের অত বড় সাংগঠনিক শক্তিও নাই, অতখানি পার্সোনালিটি সম্পন্ন মানুষও নন, একজন নম চমস্কি যদি আমেরিকান রাষ্ট্রের সেনাবাহিনী সম্পর্কে কথা বলে মানায় যে 94 বছর বয়সের একজন ইন্টেলেকচুয়াল, তিনি তার গার্ডস আছে এটা বলার জন্য, অথবা হতে পারে একটা বিরাট সাংগঠনিক শক্তি সম্পন্ন একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হতে পারে মৌলানা ভাসানীর মতন বললেন খামোশ, সেটা একটা মানায়। কিন্তু আমাদের এখানে যারা এরকম বলেছেন তারা নোয়াম চমস্কিও নন, তারা মৌলানা ভাসানীও নন, কিন্তু তারা বলে ফেলতে পারলেন এবং সেনাবাহিনী ক্যান্টনমেন্টের মধ্যে গিয়েও অপমানজনক কথা বলতে পারলেন। সেই ক্ষেত্রেও তারা কিন্তু খুব ধৈর্য দিয়েছেন। এটা আমরা মনে করি যে এই ধৈর্যটা এটা গণতন্ত্রের জন্য খুবই প্রয়োজন। জি, আপনি বললেন আপনার কথার জবাব প্রফেসর ইউনূস আজকে ভোট দিয়ে তিনি বলেছেন এবারও নির্বাচনের মাধ্যমে দুঃস্বপ্নের অবসান হয়েছে এবং নতুন দিনের সূচনা হতে যাচ্ছে, ইতিবাচক অর্থেই। শুনলাম বাংলাদেশ জন্ম নিয়েছে, এরকমও বলেছেন। না, এই কথা বলে নাই। আচ্ছা, হ্যাঁ হতে পারে, তো বলেন এরকম। তাহলে এই 18 মাস কি দুঃস্বপ্নময় সময় ছিল? যে নতুন নতুন করে প্রতিটা সময় আলাদা আলাদা ভাগ করা, এই 18 মাস একরকম ছিল যে এই নির্বাচনের মধ্যে দিয়ে দুঃস্বপ্নের অবসান হয়েছে। তো দুঃস্বপ্নটা কোন সময় দেখছিল মানুষ? আমরা তো একটা দুঃসময় পার করেছি 24-এর 5ই আগস্ট। জুলাই সনদ স্বাক্ষরের পর উনি বলেছিলেন বাংলাদেশ আজকে সভ্য হলো। তো এরকম উনি অনেক কিছু বলেন। আমাকে আরেকটি জায়গায়, আমি ওনার বক্তব্য শুনি নাই, কিন্তু আমাকে আরেকটি জায়গায় বলা হয়েছে যে উনি এরকমও বলেছেন যে তিনি বাংলাদেশ নতুনভাবে জন্ম নিল কিছু একটা বলেছেন, আজকে জন্মদিন এরকম বলেছেন, হয়তো জানি না, বলতে পারেন। এখন আর আমি ওইভাবে চিন্তা করি না। অনেক বয়স হয়ে গেলে মানুষ অনেক কিছু বলে, বলা জিনিসগুলিকে আমরা বাদ দিই, কারণ এই মুহূর্তে তো তিনি আসলে দায়িত্ব থেকে চলে যাওয়ার পথে আছেন। দায়িত্বে থাকা অবস্থা উনি যা যা বলেছেন তার তুলনায় আজকের কথাবার্তা অনেক বেটার। কারণ আপনি একটা সনদ স্বাক্ষর করে সভ্য হলেন,
বাঙালি জাতি সভ্য হয়েছে বহু আগে। বাঙালি জাতি কবিতা লিখেছে কবে? নালন্দার মহাবিহার কবে তৈরি হয়েছে? এখানে গ্রিকরা এখানে আসতো। যেখানে প্রধান উপদেষ্টার জন্মস্থান চট্টগ্রামে, সেখানে চায়না থেকে জাহাজ আসতো। অ্যাডমিরাল জেং হি তখন এসেছিলেন এই চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দর নিউ ইয়র্ক বন্দর হচ্ছে পুরনো। আমাদের এইখান থেকে হাতি, জিরাফ এই বিষয়গুলি আমাদের এখানকার বাংলার সুলতান চায়নাতে উপহার পাঠিয়েছিলেন। জুলাই সনদ স্বাক্ষর করে আমরা সভ্য হলাম? জানি না। তো উনি তো এগুলো বলেছেন, সভ্যতা শুরু হয় ওনার শাসন আমলে জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে। এরকম অনেক কিছু রিসেট হয়, অনেক কিছু শুরু হয় ওনার শাসনের সময়। নিজেকে ছাড়া আর কাউকে কল্পনা করতে না পারার যে ব্যর্থতা, সেই ব্যর্থতা থেকে মহৎ ব্যক্তিরা বের হয়ে আসবেন, এটাই আমরা আশা করি। মহত্ব আসলে পুরস্কার না, মহত্ব আসলে ডিগ্রিও না, মহত্ব আসলে এক ধরনের আচরণ। সেই আচরণে আমরা পৌঁছাতে পারি না, কিন্তু যারা পারবেন বলে বিশ্বাস করি, সেই রকম মানুষরা যখন আমাদের সেই বিশ্বাসের মর্যাদা দিতে পারেন না, আমরা হয়তো অনেক সময় দুঃখ পাই। এবং এই দুঃখ পাওয়াই আমাদেরকে ছোট করে। এই দুঃখ পাওয়াই হচ্ছে যে আমরা যে ছোট, আমরা যে অনেক কিছু জানি না, বুঝি না, পারি না, করতে পারি না এই জীবনে, সেই জায়গাগুলিকে উপলব্ধি করি আমরা যখন একটা বড় কিছুর পাশে দাঁড়াই। আমরা একটা পর্বতের নিচে দাঁড়ালে ভাবি যে এই পাহাড় এত উঁচু, ওই উচ্চতাই আমাকে তার কাছে নত করে। আমরা একটা সমুদ্রের সামনে গেলে ভাবি আমি কত ক্ষুদ্র, ওই ক্ষুদ্রতাই আমাকে বোঝায় যে আমি আমার এই বিশাল পৃথিবীর কাছে আমি কত নগণ্য। কিন্তু আমরা যাদেরকে ওইরকম পর্বতের মতো বিরাট, সাগরের মতো উদার, বালুকা বেলার মতো আমার স্বাধীন বিচরণের জায়গা, যাদের চিন্তাকে আমরা মনে করি যে সেই চিন্তায় কোনো পক্ষপাত থাকবে না, এরকম মানুষদের কাছ থেকে যখন আমরা অনেক সময় এমন কথা, এমন কাজ, এমন আচরণ দেখি যেটা আমাদেরকে দুঃখ দেয়, সেই দুঃখ আসলে আমরা বলতে পারি না। আমার মতো কেউ কেউ হয়তো ক্ষুব্ধ হয়, অভিমান করে, রাগ করে, কিন্তু এই সবই হচ্ছে আমাদের ক্ষুদ্রতা। কিন্তু সেই ক্ষুদ্রতা কার পাশে দাঁড়ালে মহৎ হয়? রবীন্দ্রনাথের পাশে দাঁড়িয়ে কেন একজন সাধারণ মানুষ ওই সেই মহত্বের স্পর্শ অনুভব করে? মানুষ কেন একজন তারকার সঙ্গে সেলফি তোলে? কারণ সে ওইটা এক ধরনের সম্মান। ঠিক একইভাবে আমি মনে করি যে নিজের নামের প্রতি মর্যাদা করতে, বা নিজের সুনামের প্রতি মর্যাদা করতে, বা নিজের অর্জনের প্রতি মর্যাদা করার জন্য হলো তিনি এই তার দায়িত্ব পালন করার পরে আমাদের সঙ্গে কথা বলবেন, বাংলাদেশের সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিবেন, বাংলাদেশের মানুষের সঙ্গে মিশবেন, এবং বাংলাদেশের মানুষের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর দিবেন। আমি দেখতে চাই না যে তার পাশে বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রদূত দাঁড়িয়ে থাকে সবসময়। আমি দেখতে চাই না তার সব বন্ধুরা বিদেশি। আমি দেখতে চাই না যে তার এই চলে যাওয়ার পরে তার বাকি যে জীবন, সেই জীবনে তিনি আগের মতোই শুধু বিদেশিদেরকেই সভ্য মনে করেন, আমাদেরকে করেন না। রাজিউজ্জামান রতন, অনুষ্ঠান শেষ পর্যায়ে আসলে ভোট নিয়ে যতটা আলোচনা হচ্ছে, গত 18 মাস নিয়ে তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে, এটাই স্বাভাবিক। কারণ যে গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের বিশাল স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে যখন বিভিন্ন ধরনের বাধা তৈরি হয়েছে, মানুষ ততই কিন্তু হতাশ হয়েছে। তো এই হতাশা তো নিশ্চয়ই এই নির্বাচনের মধ্য দিয়ে কেটে যাবে। বিষয়টি কেমন? মানুষ কিন্তু সবসময় অতীত নিয়েই আলোচনা করে, আর ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে। আর স্বপ্নটা পূরণ করার জন্য কিন্তু সংগ্রাম করতে হয়। এই জন্য বর্তমানটা খুব গুরুত্বপূর্ণ। অতীত এবং ভবিষ্যতের মাঝখানে সেতুবন্ধ তো বর্তমান। আমরা এই বর্তমান হিসেবে এখন নির্বাচনটাকে দেখতে চাই। আজকের এই নির্বাচন, আজকের যে বর্তমান, সেই বর্তমান আমাদেরকে যেন ভবিষ্যতের দিকে নিয়ে যায়। আর ইয়ের সঙ্গে, তুষার ভাইয়ের সঙ্গে মিলিয়ে একটু বলতে চাই যে বয়স হয়ে গেলে অবান্তর কথা বলার ঝোঁক যখন বাড়ে, তখন ঠিক আমাকেও মনে হচ্ছে যে আমাদেরও তো বয়স হচ্ছে। আমরা যেন সেই জায়গায় একটু সতর্ক থাকি। আমাদের ওই বয়সে গিয়ে আমরা যেন আবার মানুষের কখনো ক্রোধ, কখনো কৌতূহল, কখনো মানে তাদেরকে ব্যঙ্গ বিদ্রোহের শিকার, এগুলো যেন না হই। কখনো কখনো থামতে পারাটা ভালো। রতন ভাই, এই বয়সে কি আমরা আসলে পৌঁছাতে পারবো? যে অনিরাপদ বাংলাদেশ তৈরি হয়েছে, আপনি কি নিশ্চিত? যেখানে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয় বিনা কারণে, হয়তো আপনি কি মনে করেন যে আমরা সেই বয়সে গিয়ে পৌঁছাতে পারবো? এই যে অনিশ্চয়তার দিকে বাংলাদেশকে রেখে যাওয়া, আমি তো মনে করি এই জবাব দিতে হবে এই অন্তর্বর্তী সরকারকে। তবে আমি মনে করি কি যে শারীরিক মৃত্যু তবুও সহ্য করা যায়, কিন্তু যদি চাপে, সেটা মবের চাপ হোক অথবা প্রশাসনের চাপে হোক, মানসিক মৃত্যু ঘটে যায়। আমাদের তো মানসিক মৃত্যু হয়েছে। মানসিক, এটা কিন্তু অনেক বেশি বেদনাদায়ক। আমরা এই জায়গায় যেন দেশটা না যায় যে আমি বেঁচে আছি। ওই যে একটা গল্প আছে না, যে এক বুড়িমা বারান্দা থেকে দেখছেন যে নিচে মাছ বিক্রি করছে, যে এই মানে জ্যান্ত মাছ, জ্যান্ত মাছ, জ্যান্ত মাছ। তুমি বলছেন যে কি ব্যাপার, তুমি তাজা মাছ আছে তোমার কাছে? বলছে
জ্যান্ত মাছ বলছি, আবার তাজা মাছ বলছেন না কেন? বলে জ্যান্ত থাকলেই সব তাজা থাকে না, যেমন আমি জ্যান্ত আছি তাজা নাই। সেইরকম আমরা যেন শেষে এরকম না হই যে জ্যান্ত থাকলাম কিন্তু তাজা থাকলাম না। তারপরে আমরা এমন একটা দেশ চাই, জ্যান্তও থাকতে চাই, তাজাও থাকতে চাই। আমরা আমাদের দেশটাকে নিয়ে স্বপ্ন দেখতে চাই, দেশের সম্ভাবনাগুলো গড়ে তুলতে চাই। এবং সেই প্রশ্নে আজকে একটা জিনিস শুধু এটুকু বলি যে পাকিস্তানের নির্বাচন পরিচালনার যে ডিজি নিঘাত তিনি এসছেন, তিনি যেভাবে ঘুরে বেড়াচ্ছেন, তিনি একদম একদম স্মার্ট আধুনিক মহিলার মতোই। অথচ আমরা কি মনে করি, একটা চুল দেখানো যাবে না, হ্যাঁ, একটা নারীর সঙ্গে বসে নির্বাচনী আলোচনা করা যাবে না, সেরকম একটা জায়গায় দেশটাকে যেন নিয়ে যাওয়া না যায়। যে পাকিস্তান তো করেন, সেই পাকিস্তানেরও কিন্তু একজন আধুনিক নারী, তিনি নির্বাচনের ডিজি, তার ছবিটা আপনারা দেখেছেন। তো ফলে আমরা মনে করি যে মানুষের চলার পথে কোনো প্রতিবন্ধকতা যেন না থাকে। পাকিস্তানের একজন মহিলা পররাষ্ট্রমন্ত্রী বা এরকম কি একজন ছিলেন না? তাকে তো দেখলাম আমার মনে হয়তো তিনি যে কোনো দিন বোম্বের নায়িকা হতে পারেন। হ্যাঁ, সেটাই। তো সেটা যদি হতে পারে পাকিস্তানে, তাইলে আমাদের এখানকার পাকিস্তানপন্থী লোকজন কেন বলে যে বাংলাদেশের নারীরা মানে ঠিক তাদের স্বাধীনতা পাবে না? আমি এটা বুঝি না। তো স্বাধীনতা পাবে না, তো দলের প্রধান হতে পারবে না, রাষ্ট্রের প্রধান হতে পারবে না, সেগুলো তো পারবেই না, এমনকি চুলটাও দেখাতে পারবে না। এটা আর একটা সমস্যা। তো আমরা মনে করি ওই ধরনের সমস্যা আবার হানিয়া আমিরকে তাদের ভালো লাগে। আমাদের এইটা আমরা দেখতে চাইবো যে আমাদের ছেলেমেয়েরা তারা বিকশিত হবেন মানুষ হিসাবে। নারী অথবা পুরুষ তাদের প্রাকৃতিক, কিন্তু মানুষ হয়ে ওঠা কিন্তু তার সংগ্রামের, তার সাধনার। সেই সংগ্রাম এবং সাধনার পথে যেন সরকার কখনো প্রতিবন্ধকতা তৈরি না করে, এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তার জন্য প্রতিবন্ধকতা তৈরি না করে। আমরা যেন মানে ভাবতে পারি এই দেশটা আমাদের সবার, এখানে ধর্মের কারণে কাউকে নিপীড়িত হতে হবে না, লিঙ্গের কারণে কাউকে নিপীড়িত হতে হবে না, গায়ের রঙের কারণে কাউকে ছোট হতে হবে না, আঞ্চলিকতার কারণে কাউকে বৈষম্যের শিকার হতে হবে না, অথবা আদিবাসী বা পাহাড়ি বলে সে কোনো প্রান্তিক পর্যায়ে চলে যাবে না। তো ফলে নির্বাচন যেন সেই পথে আমাদেরকে নিয়ে যায়, নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যেন নির্বাচন করি কোন পথে দেশটা চলবে। ঠিক। তো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আব্দুল তুষার এবং রাজুজ্জামান রতন, আপনার দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।